সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ কবির উদ্দিন, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাই পরে বলছি। তার আগে আমি আজকে আমাদের যে সমগ্র বিশ্বে যে আজকে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, সারা বিশ্ব আজকে কাঁপছে করোনা ভাইরাসে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং তোমরা হয়তো জানো যে ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে এই ভাইরাস আক্রান্ত হয়ে। আমাদের বাংলাদেশের বাইরে নয়। তাই তোমরা যারা ঘরে আছো শিক্ষার্থীবৃন্দ, আমার ধারণা যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধিগুলি তোমরা অবশ্যই মেনে চলছ এবং যে অবস্থানে আছি আমরা সবাই আমাদের অবস্থান থেকে আমরা কাজ করে যাব। সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এই ভাইরাস থেকে মুক্তি দান করে। তো ঠিক আছে, আমি আমার আলোচনায় শুরু করতে চাচ্ছি। আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়। এই অধ্যায় যে বিষয় সে বিষয় আমি লিখে দিচ্ছি। হিটলার ও মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনিবার্যভাবে দুজন ব্যক্তির নাম আসে। একজন হচ্ছেন জার্মানির চ্যান্সেলর হিটলার, আরেকজন হচ্ছে ইতালির শাসক মুসোলিনি। এবং তোমরা হয়তো জানো বা তোমাদের সাথে ইতিমধ্যে আমি আলোচনা করেছি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে। প্রথম যুদ্ধের পরে ইউরোপে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে যে জার্মানির সাথে প্রথম বিশ্বযুদ্ধের যে মিত্র শক্তি ছিল তাদের একটা চুক্তি হয়, যে চুক্তিটার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। মিত্রশক্তির সাথে জার্মানির ভার্সাই চুক্তি সম্পাদিত হয় 1919 সালের 28শে জুন। 1919 সালের 28শে জুন। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত শক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পিছনে জার্মানির অনেক দায় দায়িত্ব ছিল। আমরা জানি যে জার্মানির যে চ্যান্সেলর ছিলেন সেই সময়, বা জার্মানির যে প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে কাইজার দ্বিতীয় উইলিয়াম। কাইজার দ্বিতীয় উইলিয়ামের ব্যক্তিগত অনেক ভূমিকার কারণেই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের বিষয়বস্তুকে কেন্দ্র করেই পরবর্তীতে জার্মানির সাথে মিত্রশক্তির এই ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এবং আমরা জানি যে ভার্সাই সন্ধি ছিল জার্মানির জনগণের জন্য একটা অবমাননাকর সন্ধি, যেটাকে আমরা ইংরেজিতে আমরা বলি humiliating treaty।
এটা ছিল জার্মানির জন্য অত্যন্ত অপমানজনক, অত্যন্ত অবমাননাকর। কারণ হলো মিত্রশক্তি জার্মানির উপর এই চুক্তিটা চাপিয়ে দিয়েছিল। আমরা ভার্সাই সন্ধির দু একটা শর্ত নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা বলি যে প্রথম বিশ্বযুদ্ধ যে শুরু হয়েছিল তখন জার্মানির যিনি নেতা ছিলেন তিনি হচ্ছেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষের দিকে, শেষ পর্যায়ে, আমরা জানি 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানিতে রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়, আর সেটা হলো যে কাইজার দ্বিতীয় উইলিয়াম যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পিছনে সবচেয়ে বেশি দায়ী ছিলেন, সে কারণে জার্মানির জনগণ যুদ্ধের শেষ পর্যায়ে এসে কাইজার দ্বিতীয় উইলিয়ামকে তাদের শাসক হিসাবে মেনে নিতে পারছিল না। তো এই ধরনের পরিস্থিতিতে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে জার্মানির জনগণ কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং তোমরা হয়তো জানো যে 1917 সালে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়। সমাজতান্ত্রিক বিপ্লব, যেটাকে আমরা বলশেভিক বিপ্লব বলে আখ্যায়িত করতে পারি, আবার এটাকে রুশ বিপ্লবও বলা হয়ে থাকে। এই রুশ বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লবের একটা ছোঁয়া বা ঢেউ সমগ্র ইউরোপ মহাদেশেই আছড়ে পড়ে। সঙ্গত কারণে জার্মানির এর বাইরে ছিল না, যার কারণে আমরা দেখব যে জার্মানিতে এই সমাজতান্ত্রিক বিপ্লবের একটা প্রভাব সঙ্গত কারণেই পড়ে এবং জার্মানির জনগণ সমাজতন্ত্রের দিকে অনেকাংশেই ঝুঁকে পড়ে। তো এই ধরনের পরিস্থিতিতে কিয়েল বন্দর, জার্মানির যে কিয়েল বন্দর, কিয়েল বন্দরে শ্রমিক এবং সাধারণ জনতা মিলে এখানে একটা সোভিয়েত গঠন করে। সোভিয়েত হচ্ছে যে রাশিয়াতে যে ধাঁচে যে সরকার ব্যবস্থা গঠিত হয়েছিল, তো সেখান থেকেই মূলত এটা এই সোভিয়েত শব্দটা নিয়ে আসা। সোভিয়েত হচ্ছে যে মূলত একটা, যেটাকে আমরা সংস্থা বলে থাকি বা কাউন্সিল বা পরিষদ বলা হয়ে থাকে। তো কিয়েল বন্দরের শ্রমিক এবং সাধারণ জনগণ এখানে জার্মানির যে সরকার, কাইজার দ্বিতীয় উইলিয়ামের যে সরকার, তার বিরুদ্ধে এইখানে সোভিয়েত গঠন করে। শুধু কিয়েলে নয়, জার্মানির বিভিন্ন অঞ্চলে, ব্যাভারিয়া সহ বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে এইরকম সোভিয়েত গঠিত হতে থাকে। এবং একটা পর্যায়ে আমরা দেখব যে জার্মানির জনগণ যে সমস্ত সোভিয়েত গঠন করে, সমগ্র জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে একটা ক্ষোভ দানা বাঁধতে থাকে। এই পর্যায়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে তিনি জার্মানির ক্ষমতা ছেড়ে দেন এবং নেদারল্যান্ডে তিনি পলায়ন করেন। নেদারল্যান্ডস বা হল্যান্ড যেটাকে আমরা বলি, এখানে তিনি পলায়ন করেন। তো এভাবে আমরা দেখব যে জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থাতেই রাজনীতি বা ক্ষমতার একটা পরিবর্তন ঘটে যায়। প্রশ্ন আসতে পারে যে তাহলে কাইজার দ্বিতীয় উইলিয়ামের স্থলাভিষিক্ত হলো কে? আমরা জানি যে কাইজার দ্বিতীয় উইলিয়াম রাজতন্ত্র কায়েম করেছিলেন। কাইজার দ্বিতীয় উইলিয়ামের
জায়গায় যিনি ক্ষমতাসীন হন তার নাম হচ্ছে অ্যাবার্ট। এবং তোমাদেরকে বলি যে কাইজার দ্বিতীয় ইলাম যেহেতু রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, অ্যাবার্ট যখন ক্ষমতা আসতেন তিনি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন, এটাকে আমরা ইংরেজিতে বলি রিপাবলিক। প্রজাতন্ত্র বা রিপাবলিক যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে থাকে। এবং আমরা একটু আগে বলেছি যে জার্মানিতে কিছু সমাজতান্ত্রিক দলের বিকাশ ঘটে এই সময়, প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে এসে সমাজতান্ত্রিক দলের বিকাশ ঘটতে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি সমাজতান্ত্রিক দল ছিল। একটা সমাজতান্ত্রিক দল ছিল জার্মান সমাজতান্ত্রিক দল, আরেকটার নাম ছিল জার্মান কমিউনিস্ট পার্টি। অ্যাবার্ট যার নেতৃত্বে জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো, তিনি জার্মান সমাজতান্ত্রিক দলের প্রতিনিধিত্ব করতেন এবং এই দলটা সমগ্র জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের বড় ধরনের কোনো আগ্রহ ছিল না বললেই চলে। কিন্তু দ্বিতীয় যে দলটি জার্মান কমিউনিস্ট দল, যে দলটি ছিল অত্যন্ত গোঁড়া কমিউনিস্ট, যাদের মূল লক্ষ্য ছিল জার্মানির সমাজ কাঠামোকে পরিবর্তন করে, রাজনৈতিক কাঠামোকে পরিবর্তন করে সমগ্র জার্মানিতে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করা। এটা ছিল দ্বিতীয় যে দলটি, 2 নম্বর জার্মান কমিউনিস্ট দল, তাদের মূল লক্ষ্য। এবং তাদের নেতা ছিল দুইজন মূল নেতা ছিলেন জার্মান কমিউনিস্ট দলের। জার্মান কমিউনিস্ট দল যেটার অপর একটা নাম ছিল স্পার্টাকিস্ট পার্টি। স্পার্টাকিস্ট পার্টি, এদের দুইজন নেতা যাদের নেতৃত্বে এই দলটা চলত, একজন হচ্ছে রোজা লুক্সেমবার্গ, আরেকজন হচ্ছেন কার্ল লাইবনেট। উচ্চারণ একটু কঠিন, কার্ল লাইবনেট। রোজা লুক্সেমবার্গ এবং কার্ল লাইবনেট এই দুইজনের নেতৃত্বে মূলত স্পার্টাকিস্ট কমিউনিস্ট, যারা স্পার্টাকিস্ট, তারা মূলত অ্যাবার্টের যে প্রজাতান্ত্রিক সরকার, এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন চালাতে থাকে। এবং আমরা আগে বলেছি রোজা লুক্সেমবার্গ এবং কার্ল লাইবনেটের নেতৃত্বাধীন স্পার্টাকিস্ট পার্টি, তাদের মূল লক্ষ্য ছিল সমগ্র জার্মানিতে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করা। যে কারণে প্রথম থেকেই তারা অ্যাবার্টের নেতৃত্বাধীন যে প্রজাতান্ত্রিক সরকার, এইটার বিরুদ্ধাচরণ করতে থাকে। এবং একটা পর্যায়ে আমরা দেখব যে 1919 সালের জানুয়ারি মাসে রোজা লুক্সেমবার্গ এবং কার্ল লাইবনেটের নেতৃত্বাধীন স্পার্টাকিস্ট পার্টি তারা জার্মানির রাজধানী বার্লিন অবরোধ করে। তাদের মূল লক্ষ্য ছিল একটা অভ্যুত্থানের মাধ্যমে অ্যাবার্টের নেতৃত্বাধীন প্রজাতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করা। এটা ছিল মূলত
স্পার্টাকিস পার্টির মূল লক্ষ্য। এই অবস্থায় এবার্ট কোণঠাসা হয়ে পড়েন, অবরুদ্ধ হয়ে পড়েন বার্লিনে। তো এই অবরুদ্ধ দশা থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই পর্যায়ে দেখব যে প্রজাতান্ত্রিক সরকার একটা দলের সাহায্য প্রত্যাশা করেন, এবং সেই দল বা সেই বাহিনীটার নাম হচ্ছে ফ্রি কোর। ফ্রি কোর এটা ছিল একটা স্বেচ্ছাসেবক বাহিনী। ফ্রি কোর সম্পর্কে একটু বলি যে প্রথম বিশ্বযুদ্ধে এই ফ্রি কোর বাহিনীর সদস্যরা প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ফ্রি কোর সদস্যরা জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়ামের পক্ষ হয়ে মিত্র বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করেছিল, তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এবং যখন জার্মানিতে রাজনৈতিক গোলযোগ চলছে, এবার্ট যে কাজটা করেন এই অবরুদ্ধ দশা থেকে নিজেকে বের করে নিয়ে আসার জন্য তিনি ফ্রি কোর সদস্যদেরকে তিনি তার পক্ষে নিয়ে আসেন, এবং এই ফ্রি কোর সদস্যরা অতি দ্রুত যে কাজটা করে সেটা হচ্ছে যে এবার্ট সহ এবার্টের যে প্রজাতান্ত্রিক সরকার এইটাকে স্পার্টাকিস্ট কমিউনিস্টদের কবল থেকে বের করে নিয়ে আসে, অর্থাৎ বার্লিন অবরোধ মুক্ত হয়। এভাবে আমরা দেখব যে গোড়া কমিউনিস্ট যারা তারা শেষ পর্যন্ত তাদের যে উদ্যোগ এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। তো যাই হোক, তো এই পর্যায়ে এসে এবার্ট জার্মানিতে একটা নির্বাচন দেন। এই নির্বাচনটা হয়েছিল 1919 সালে। এটা হয়েছিল ভার্সাই সন্ধির সম্পাদিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে। এবং এই জার্মানির যে সভা, জাতীয় সভা, যে পার্লামেন্ট, সেটাকে আমরা জানি, সেটাকে বলা হয় রাইখসট্যাগ বলা হতো। রাইখসট্যাগ। তো এই নির্বাচনে এবার্টের নেতৃত্বাধীন যে দল, সেই দল 423 আসনের মধ্যে 165টি আসন লাভ করে। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও এবার্টের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়, এবং এই নির্বাচনে জয়লাভ করার পরে এবার্টের নেতৃত্বাধীন সরকার পুনরায় সরকার গঠিত হয়, এবং জার্মান জনগণকে এবার্ট এবং তার দল একটা নতুন সংবিধান উপহার দেয়। এবং এই সংবিধানটা যে শহরে প্রণীত হয়েছিল সেই শহরটার নাম হচ্ছে ওয়েমার শহর। ওয়েমার, বাংলাতে আমরা এটাকে ভাইমার বলে থাকি। জার্মানিতে লিপজিগ শহর আছে, লিপজিগ শহরের কাছাকাছি একটা ছোট্ট শহর হচ্ছে ওয়েমার শহর। এই ওয়েমার শহরে এই নতুন সংবিধানটা গৃহীত হয়। এই জন্য এবার্টের নেতৃত্বাধীন যে পার্লামেন্ট যে সংবিধানটা গ্রহণ করে, সেই সংবিধানটাকে ওয়েমার কনস্টিটিউশন বলা হয়ে থাকে বা ভাইমার সংবিধান বলা হয়ে থাকে। আর যে প্রজাতন্ত্র, এবার যে নেতৃত্বাধীন প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রের নাম হয়ে গেল ভাইমার প্রজাতন্ত্র।
ভাইমার প্রজাতন্ত্র। জার্মান জনগণ একটা নতুন সংবিধান উপহার পেল। এই ভাইমার সংবিধানের কিছু বৈশিষ্ট্য ছিল, উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য ছিল ভাইমার সংবিধানের। তো সেই বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা বলবো যে ফেডারেল স্টেটের কথা বলা হয়। ফেডারেল স্টেট যেটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন বলে থাকি। যেহেতু জার্মানিতে অনেকগুলি প্রদেশ ছিল, আমরা জানি যে 1870 সালে জার্মানি ওটো ভন বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। প্রায় 39টি প্রদেশ ছিল জার্মানিতে। তো এই ভাইমার প্রজাতন্ত্রে এই প্রথমবারের মধ্যে ভাইমার সংবিধানে জার্মানিকে একটা ফেডারেল স্টেট হিসাবে ঘোষণা করা হয়। তাহলে জার্মানি হবে একটা ফেডারেশন, আর যে আইনসভা গঠিত হলো এই পার্লামেন্ট বা যে আইনসভা, এটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট একটা আইনসভা। কমপক্ষে 20 বছর বয়সী নাগরিকদের সরাসরি ভোটে বা প্রত্যক্ষ ভোটে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। গুরুত্বপূর্ণ কোনো ইস্যু যদি দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই গণভোটের ব্যবস্থা হবে। এটা সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। জনগণের বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান করা হয়। এগুলো ছিল ভাইমার সংবিধানের বৈশিষ্ট্য, মূল লক্ষ্য। মোট কথা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এবার্টের নেতৃত্বাধীন যে প্রজাতান্ত্রিক সরকার, এই প্রজাতান্ত্রিক সরকার জার্মানিতে রাজতন্ত্রের পরিবর্তে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কিন্তু ওয়েমার প্রজাতন্ত্র বা ওয়েমার সংবিধান জার্মানির সর্বসাধারণের বা সব ধরনের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়নি। এটার পিছনে কারণ ছিল, যেমন জার্মানির যে সমস্ত আমলা ছিলেন, সামরিক কর্তা ব্যক্তি, শিল্পপতি, তারা কিন্তু সংবিধানের সাথে, এই নতুন সংবিধানের সাথে তারা খাপ খাওয়াতে সক্ষম হয়নি। দ্বিতীয়ত, হিটলারের নেতৃত্বাধীন নাৎসি দল, আমরা হিটলার সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো হিটলারের নেতৃত্বাধীন যে নাৎসি দল, এই নাৎসি দল যে ভার্সাই সন্ধির জন্য ওয়েমার প্রজাতন্ত্র তথা এবার্টকেই দায়ী করতে থাকে। এখানে আমরা বলে রাখি যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছিল। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবার্টের প্রজাতান্ত্রিক সরকারের সাথে মিত্র শক্তি। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন অধিকাংশ সময়ে জার্মানির যিনি নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে, তিনি হচ্ছেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। অর্থাৎ কাইজার দ্বিতীয় উইলিয়ামই হচ্ছেন প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী ব্যক্তি। কিন্তু কাইজার দ্বিতীয় উইলিয়াম যুদ্ধের শেষের দিকে পলায়ন করার কারণে যুদ্ধের বাকি দায় দায়িত্ব এবং ভার্সাই সন্ধির দায় দায়িত্ব এটা প্রজাতান্ত্রিক সরকারকেই এটা গ্রহণ করতে হয়। যে কারণে নাৎসি দল তারা শুরু থেকেই এই প্রপাগান্ডা বা এই প্রচারণা চালায় যে ভার্সাই সন্ধির জন্য এবার্টের প্রজাতান্ত্রিক সরকারই দায়ী। এতে জনগণ ব্যাপকভাবে বিভ্রান্ত হয়। তৃতীয়ত, জার্মানির যে সরকার, পুলিশ প্রশাসন, প্রজাতন্ত্রী সেনাদলের অধিকাংশ সেনা এবং অফিসার কাইজারের রাজতান্ত্রিক আদর্শের প্রতি অনুরক্ত ছিল। যে কারণে আমরা দেখব যে জার্মানিতে চরমপন্থী বামপন্থী দল
এবং চরমপন্থী ডানপন্থী দলগুলো উভয় ধরনের দলগুলো তারা এই প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধাচরণ করতে থাকে। প্রজাতান্ত্রিক সরকারকে তারা ব্যতিব্যস্ত করে তোলে। প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতে থাকে। মোট কথা ছিল, নাৎসি দল এবং অন্যান্য কমিউনিস্ট দলগুলো, বামপন্থী দলগুলোর মূল লক্ষ্য ছিল এই প্রজাতান্ত্রিক সরকারকে জার্মানির শাসন ক্ষমতা থেকে উচ্ছেদ করা। শুধু তাই না, প্রজাতন্ত্রের যে অন্যান্য সাধারণ যে সমস্ত কর্মচারী, তারাও ক্ষেত্র বিশেষে তারা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আমরা দেখব যে এবার্টের নেতৃত্বাধীন প্রজাতান্ত্রিক সরকার তারা রীতিমতো হিমশিম খেয়ে ওঠে দেশ পরিচালনার ব্যাপারে। এই সুযোগটা গ্রহণ করে নাৎসি দল, হিটলারের নেতৃত্বাধীন নাৎসি দল এবং হিটলার নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এই সুযোগে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি দল তারা, আমরা আগে যে বলেছিলাম যে ফ্রি কোর সদস্যদেরকে সাথে নিয়ে ফ্রি কোর সদস্যদেরকে তাদের দলে ভিড়াতে থাকে এবং তাদের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনীর অন্তর্ভুক্ত করতে থাকে। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ফ্রি কোর সদস্যদেরকে তারা নাৎসি বাহিনীর অন্তর্ভুক্ত করতে থাকে এবং এই প্রজাতন্ত্র উচ্ছেদের ব্যাপারে এই আমরা যেটা বলছি নাৎসি যে দল, নাৎসি পার্টি, তাদের মূল কেন্দ্র ছিল ষড়যন্ত্রের যে কেন্দ্র ছিল, এটা ছিল ব্যাভারিয়াকে কেন্দ্র করে মূলত তাদের কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এবং এই সময় একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে, এই ব্যাভারিয়াতে কমিউনিস্ট দল তারা এখানে একটা অভ্যুত্থান ঘটায় এবং ব্যাভারিয়ার শাসন ক্ষমতা তারা দখল করে নেয়। প্রজাতান্ত্রিক সরকার এই অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিহত করতে ব্যর্থতা পরিচয় দেয়, কিন্তু হিটলারের নেতৃত্বাধীন নাৎসি দল তারা এই ব্যাভারিয়া থেকে এই কমিউনিস্টদেরকে উৎখাত করতে সক্ষম হয়। এই ঘটনার মধ্য দিয়ে জার্মানির জনগণের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি দূর করার জন্য এই প্রজাতান্ত্রিক সরকার যথেষ্ট বুদ্ধিমত্তা বা যথেষ্ট কৌশলের পরিচয় দিচ্ছে না, বরং এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য জার্মানিতে নাৎসি দলেরই প্রয়োজন। একমাত্র নাৎসি দলই পারে এই দেশ থেকে সর্ব ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে। এবং এই ঘটনার মধ্য দিয়ে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি দল জার্মানির জনগণের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয় এবং প্রজাতান্ত্রিক সরকার এই ক্ষেত্রে অযোগ্য প্রমাণিত হয়। এদিকে জার্মানিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে জার্মানিতে অর্থনৈতিক দুরবস্থা দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়, দ্রব্যমূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং প্রথম বিশ্বযুদ্ধ ফেরত যে সৈনিক তারা বেকার হয়ে যায়। তারা কোনো কাজ না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের অনাচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। জার্মানির ব্যাংক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যায়, শ্রমিক শ্রেণী বেকার হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে জার্মানির এই ধরনের পরিস্থিতিতে যিনি এই পরিস্থিতির উত্তরণ ঘটানোর জন্য যিনি এগিয়ে আসেন, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী গুস্তাভ স্ট্রাসম্যান।
গুস্তাভ স্ট্রাসম্যান, প্রধানমন্ত্রী গুস্তাভ স্ট্রাসম্যান, তিনি এই পরিস্থিতিকে থেকে উত্তরণ ঘটানোর জন্য তিনি একটা পলিসি দেন, নীতি দেন। তার এই পলিসির নাম হচ্ছে পরিপূর্ণতার নীতি। পরিপূর্ণতার নীতি, যেটাকে ইংরেজিতে বলা চলে পলিসি অফ ফুলফিলমেন্ট। গুস্তাভ স্ট্রাসম্যানের মূল লক্ষ্য ছিল জার্মানিকে এই অর্থনৈতিক যে অবনতি বা অর্থনৈতিক যে বিপর্যয়, এটা থেকে বের করে নিয়ে আসা, যে কারণে তিনি পলিসি অফ ফুলফিলমেন্ট তিনি গ্রহণ করেছিলেন। এবং এটা যে লক্ষ্য ছিল যে জার্মানির উপর যে মিত্রশক্তি যে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ চাপিয়ে দিয়েছিল, বা ভার্সাই সন্ধির যে অবমাননাকর যে শর্তগুলি ছিল, এই শর্তগুলি থেকে কিভাবে জার্মানিকে বের করে নিয়ে আসা যায় এবং অন্যান্য দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ সুবিধা পাওয়া যায়, এটা ছিল গুস্তাভ স্ট্রাসম্যানের পরিপূর্ণতা নীতির মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখব যে গুস্তাভ স্ট্রাসম্যান যখনই এই উদ্যোগ গ্রহণ করেছেন, ঠিক তার পর মুহূর্তেই 1929 সালে 1929 খ্রিস্টাব্দে গুস্তাভ স্ট্রাসম্যান মৃত্যুবরণ করেন। তো 1929 গুস্তাভ স্ট্রাসম্যানের মৃত্যুর মধ্য দিয়ে যে প্রজাতন্ত্র শুরু হয়েছিল ভার্সাই সন্ধির পূর্ব মুহূর্তে বা প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে যে প্রজাতন্ত্র সূচিত হয়েছিল জার্মানিতে, এই প্রজাতন্ত্র গুস্তাভ স্ট্রাসম্যানের মৃত্যুর মধ্য দিয়ে বলা চলে যে এটা বিপর্যয়ের দিকে চলে যায়। এবং এরপরেই আমরা দেখব যে 1930 সালে সমগ্র বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ইউরোপের সকল দেশই এই মন্দার মধ্যে পতিত হয়। শুধু তাই না, মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্দার কবলে পড়ে, ব্যাপকভাবে এই মন্দার কবলে পড়ে যায়। যে কারণে আমরা দেখব যে এই সময়ে জার্মানির অর্থনীতি একেবারে ভঙ্গুর দশায় উপনীত হয়। মার্কিন ঋণ যতটুকু সচল ছিল এতটুকু বন্ধ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিকে ঋণ প্রদান করা বন্ধ করে দেয়। জার্মান মার্কের ব্যাপক মূল্য পতন ঘটে। জার্মানির ওই সময়কার মুদ্রার নাম ছিল মার্কের ব্যাপক মূল্য পতন ঘটে। বৈদেশিক মুদ্রার বিনিময়ে মার্কের দাম একেবারে তলানিতে ঠেকে যায়। যে কারণে আমরা দেখব এই ধরনের অর্থনৈতিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, এই বিপর্যয়কে কাটিয়ে ওঠার জন্য জার্মানি তার মিত্র দেশ, তার প্রাচীন পুরনো কাল থেকেই তার মিত্র দেশ অস্ট্রিয়ার সাথে জার্মানি একটা অর্থনৈতিক জোট গঠনের প্রয়াস চালায় বা প্রচেষ্টা চালায়। কিন্তু আমরা জানি যে ওই সময় জার্মানির সবচেয়ে বড় শত্রু দেশ ছিল ফ্রান্স। ফ্রান্সের সাথে জার্মানির শত্রুতা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। 1871 সালে যখন ফ্রান্সের সাথে জার্মানির যুদ্ধ হয়, স্যাডানের যুদ্ধ, যেটা ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধ নামে পরিচিত, সেই ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধে আমরা দেখেছিলাম যে ফ্রান্স জার্মানির কাছে উদীয়মান একটা শক্তি, জার্মানি মাত্র ঐক্যবদ্ধ হয়েছে এরকম একটা শক্তি জার্মানির কাছে ফ্রান্স পরাজিত হয়েছিল। তোমরা হয়তো জানো সেই ঘটনা, মনে থাকার কথা। 1871 সালে ফ্রান্স জার্মানির কাছে পরাজিত হয়। শুধু তাই না, খনিজ সমৃদ্ধ আলসেস লোরেন অঞ্চল এইটা জার্মানি ফ্রান্সের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এই যুদ্ধে ফ্রান্সের ব্যাপক পরাজয় ঘটে, যে কারণে সুদীর্ঘদিন ধরে ফ্রান্সের সাথে জার্মানির একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। সুতরাং যখনই জার্মানি অস্ট্রিয়ার সাথে একটা অর্থনৈতিক জোট গঠন করতে অগ্রসর হয়,
তখনই ফ্রান্স কূটনৈতিক প্রচেষ্টা চালায় এবং অস্ট্রিয়ার সাথে জার্মানির এই অর্থনৈতিক সম্পর্ক গড়ার পিছনে সে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত এই অর্থনৈতিক জোট আর আলোর মুখ দেখেনি, যে কারণে আমরা দেখব যে জার্মানির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের পরিস্থিতিতে প্রজাতন্ত্রের বিরোধী যে গোষ্ঠীগুলো, বিশেষ করে নাৎসি দল, হিটলারের নাৎসি দল, বিশেষ করে নাৎসিদের সহযোগী যারা ছিল সমাজের ধনিক শ্রেণী, যেটাকে বুর্জোয়া শ্রেণী বলা হয়ে থাকে, বুর্জোয়া শ্রেণী, তারা এই প্রজাতন্ত্রকে উৎখাত করার জন্য তারা উঠে পড়ে লাগে, প্রচন্ড রকম ক্ষিপ্ত হয়। কারণ তাদের অর্থনৈতিক দিক থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক গোষ্ঠীগুলো, ব্যবসায়ী শ্রেণী, এবং তারা কোনো অবস্থাতেই এই প্রজাতন্ত্রী সরকারকে আর মেনে নিতে পারছিল না। এই ধরনের পরিস্থিতিতে হিটলারের নাৎসি দলের জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এবং 1932 সালে নির্বাচন হয় জার্মানিতে। 1932 সালে যে নির্বাচন হয়, এই নির্বাচনে নাৎসি দল এর আগে রাইখস্ট্যাগ বা পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র 12 জন নাৎসি দলের। এই 1932 সালে যে নির্বাচন হয়, অর্থাৎ প্রজাতন্ত্রী সরকারের বিরুদ্ধে জার্মান জনগণকে হিটলার তথা নাৎসি দল যেভাবে জনগণকে ক্ষিপ্ত করতে পেরেছিল এবং তারা তাদের জনপ্রিয়তাকে তারা একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছিল নাৎসি দল, এবং এই জনপ্রিয়তাকে তারা পুঁজি করে এই নির্বাচনে অবতীর্ণ হয়। 1932 সালে নির্বাচনটা হয় এবং এই নির্বাচনে নাৎসি দল 107টি আসন লাভ করে। 107টি আসন লাভ করে, যদিও এইটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, কিন্তু এটা একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। তো যাই হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে তখন জার্মানির যে রাষ্ট্রপতি ছিলেন হিন্ডেনবার্গ, এই নির্বাচনের পরে যেহেতু নাৎসি দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই দিক থেকে হিটলার নাৎসি দলের যিনি প্রধান, হিটলারকে জার্মানির চ্যান্সেলর হিসাবে মনোনয়ন প্রদান করেন। এটা 1932 সালের ঘটনা। 1932 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়ে গেলেন বা প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকার প্রধান হয়ে গেলেন 1932 সালে হিটলার। এইভাবে আমরা দেখবো যে হিটলার জার্মানির ক্ষমতায় চলে আসলো। তো 1934 সালে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ 1934 সালে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গ মৃত্যুবরণ করেন এবং আমরা জানি যে 1932 সালে হিটলার জার্মানির সরকার প্রধান নির্বাচিত হয়েছিলেন এবং জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন। হিন্ডেনবার্গের এই মৃত্যুর মধ্য দিয়ে হিটলার একই সাথে জার্মানির প্রেসিডেন্ট এবং চ্যান্সেলরের পদ দখল করেন। এইভাবে আমরা দেখব যে জার্মানিতে নাৎসি শাসন শুরু হয়ে যায় এবং 1919 সালে যে ভাইমার প্রজাতন্ত্র যে সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, সেই ভাইমার প্রজাতন্ত্রের পতন ঘটে এবং এইভাবে আমরা দেখব যে জার্মানিতে হিটলারের নাৎসি শাসন শুরু হয়ে যায়। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটা হৃদয়ঙ্গম করতে পেরেছ। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমাদের শুভ কামনা করছি, তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।